পাশের বাড়ির মেয়ে ঋতু প্রতিদিন মেজ কাকিমার ঘরে এসে কাকিমার ছেলে অর্কর সাথে গল্প করে। আসলে ঋতুর সারাদিনের গল্প অর্ককে না বললে তার ঘুম হয় না, কারণ অর্কর মতো ভালো শ্রোতা আর বন্ধু সে কোথাও পায়নি। অর্ক হুইল চেয়ারে বসে একদিকে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ঋতুর বক বক শোনে এক মনে, আর মাঝে মাঝে ঠোঁট বেঁকিয়ে কিছু বলার চেষ্টা করে। এক এক সময় ঋতু বদমাইশি করে চুপ হয়ে গেলে অর্ক হালকা করে চোখ মেলে তাকিয়ে দেখে। তখন ঋতু মুচকি হেসে বলে, ও তুমি তাহলে ঘুমাওনি? আমি ভাবলুম। তারপর হিহি করে হেসে আবার এটা সেটা বকর বকর শুরু করে। উফ, কথা বলতে পারে বটে মেয়েটা। ঘরের কাজ করতে করতে প্রফুল্ল মনে ভাবে শর্মিষ্ঠা। হাসির কথা বললে অর্ক ঠোঁট বেঁকিয়ে হাসতে যায়, লালা গড়িয়ে পড়ে কষ বেয়ে। ঋতুর পরম যত্নে পাশে রাখা কাপড় দিয়ে মুছিয়ে দেয়। অর্কর মা শর্মিষ্ঠা লুকিয়ে দেখে, চোখ আপনা আপনি ভিজে আসে তার। সেই ছোট্ট থেকে ঋতু অর্কর সাথে গল্প করতে আসে। মেয়েটা পাশের বাড়ি ভাড়ায় এসেছে বছর 5 হলো। ঋতুর মায়ের কাছে শুনেছে শর্মিষ্ঠা অর্কর মতো তার ছেলেরও প্রবলেম ছিল। ঋতুর যখন বছর 7 বয়স তখন সে মারা যায়। ছেলের স্মৃতি ভোলার জন্যই তাদের ওই বাড়ি ছেড়ে ভাড়ায় আসা। ঋতুর শিশু মন হয়তো তাই পাশের বাড়ির অর্কর মধ্যে তার দাদাকেই খুঁজে পেত। সেই জন্যই অর্কর সাথে তার এত বন্ধুত্ব। ঋতু মাধ্যমিক পাশ করেছে সদ্য। কোথায় অন্য বন্ধুদের সাথে আড্ডা মারবে, ঘুরতে যাবে তা নয়, সন্ধেবেলায় এই 1 ঘন্টা সে হাজির হবেই তার একনিষ্ঠ শ্রোতার কাছে গল্প করতে। অর্কর সাথে গল্প করার লোক বলতে ঋতুই, তাই ঋতু না এলে অর্কও অস্থির হয়ে ওঠে। শর্মিষ্ঠা বোঝে অর্ক এই সময়টুকু বেশ উপভোগ করে। এমনিতেও বাড়ির কেউ দোতলার এদিকটা মারায় না। সারাদিন কেউ খোঁজ তো দূরের কথা, উঁকি মেরেও দেখে না। কিন্তু এ বাড়িতেই কিছু মানুষ আছে যারা এই নির্ভেজাল বন্ধুত্বটুকুকেও বাঁকা চোখে দেখে। যদিও শর্মিষ্ঠা পাত্তা দেয় না কাউকে, কারণ কে কি বলল তার কিছুই এসে যায় না। শুধু ঋতু এলে তার ছেলের এই ভালো লাগাটুকু প্রাণ ভরে উপভোগ করে সে। বিয়ের অনেক দিন পর অর্ক আসে শর্মিষ্ঠা সুমনের জীবনে। অর্ক শর্মিষ্ঠার প্রিম্যাচুওর বেবি। অনেক কষ্ট করে তাকে বাঁচাতে গেলেও যত বড় হচ্ছিল তত বোঝা যায় সে আর 5টা শিশুর মতো নয়। ডাক্তার দেখানোর পর জানা গেল সে হাইপোটোনিক সেরিব্রাল পালসির শিকার, এক ধরনের স্পেশাল চাইল্ড সে। সারা জীবন সে স্বাভাবিকভাবে কথা বলতে হাঁটতে পারবে না। শুনে কান্নায় ভেঙে পড়েছিল শর্মিষ্ঠা। অর্কর বাবা সুমনও ভিতরে ভিতরে ভেঙে পড়লেও শর্মিষ্ঠা কখনো বুঝতে না দিয়ে সবসময় শর্মিষ্ঠার মনের জোর বাড়িয়ে গেছেন। কিন্তু একান্নবর্তী পরিবারে অন্যান্য সদস্য আত্মীয় স্বজনদের বাঁকা সহানুভূতির কথা বাইরের লোকেদের অতিরিক্ত লোক দেখানো আহা উহু শর্মিষ্ঠার পক্ষে সহ্য করা কঠিন ছিল। তাছাড়া বাড়ির মধ্যেই কোনো শুভ কাজে শর্মিষ্ঠাকে সরাসরি অংশগ্রহণ করতে দেওয়া হতো না। এটা যে কি কষ্টের, তার ওপরে ঠাড়ো ঠাড়ো শাশুড়ির আর বড় গিন্নির বুঝিয়ে দেওয়া যে তার জন্যই তার বংশে এমন ছেলে হয়েছে, কারণ তাদের বংশে এমন রোগ কারণ নেই। প্রচণ্ড কষ্ট আর অপমান থেকে ধীরে ধীরে শর্মিষ্ঠা নিজেকে গুটিয়ে নিয়েছিল। তাই এক সংসারে থেকেও বরাবরই সবার সাথে দূরত্ব বজায় রেখে চলে সে। অর্ক বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজের চাহিদাগুলোকে মাকে বোঝাতে না পারার কষ্টের সাথে সাথে রাতে ছেলে শারীরিক কষ্টের জন্য ভালোভাবে ঘুমাতে না পারার জন্য যে কষ্ট, সেটা মা ছাড়া পৃথিবীর আর কে বুঝবে। যখন শর্মিষ্ঠা দেখত অর্কর বয়সী সমস্ত ছেলে মেয়েরা স্কুলে যায়, দৌড়ঝাঁপ করে, তখন স্বাভাবিকভাবেই বুকের ভেতরটা এক তীব্র অজানা কষ্টে ভেঙে যায় তার। তবে সে খুব ভাগ্যবতী যে তার বর সুমনকে পাশে পেয়েছে সবসময়। তাই সমস্ত মানুষের বাঁকা হাসিকে একপাশে সরিয়ে রেখে সারাদিন ছেলের দেখাশোনায় মন দিতে পারে শর্মিষ্ঠা। এবাড়ির বড় গিন্নির একটাই ছেলে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার।
মুম্বাইতে বিগত 1 বছর হলো জব জয়েন করেছে, তাই কথায় কথায় বড় গিন্নি বুঝিয়ে দেয় তার মতো রত্নগর্ভা এ বাড়িতে আর কেউ নেই, একমাত্র তার ছেলেই বংশের মুখ রাখল। তাই শাশুড়িও বড় মা বৌমা বলতেই অজ্ঞান। ছোট গিন্নির তো ছেলেই নেই, একটা মেয়ে, আর মেজ গিন্নি শর্মিষ্ঠার অমন হাওয়াগোবা ছেলে, যাকে ধাতব্যের মধ্যেই ফেলে না কেউ। তার ওপর বড় গিন্নি বড্ড মুখরা, নিজের ছেলের গর্ভে মাটিতে পড়ে না পা ওনার। সরাসরি অনেকবার শর্মিষ্ঠার সামনেই বলেছেন, ওরকম হাওয়া ছেলে হওয়ার থেকে না হয় ভালো ছিল। এসব কথায় মাঝে মাঝে ভীষণ কষ্টে শর্মিষ্ঠা দোতলার ঘরে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদে। মাকে কাঁদতে দেখে ছেলে ছটফট করে, কিন্তু খুব চেষ্টা করেও হাত তুলে মায়ের চোখের জল মুছিয়ে দেবার ক্ষমতা থাকে না ছোট্ট ছেলেটার। চিকিৎসার সাথে সাথে অর্ক একটু বড় হবার পরেই দীর্ঘ 12 বছর ধরে যোগা আর ফিজিওথেরাপির সাহায্যে অবশেষে 18 বছর বয়সে অর্ক ইদানিং মাঝে মাঝে ঋতুর গল্প শুনতে শুনতে আনন্দে হাততালি দিতে শিখেছে। হুইল চেয়ারের চাকায় হাত দিয়ে ঠেলে ঘরের এদিক ওদিক যেতেও পারে সে। মাথাটা একপাশে হেলে থাকলেও একা একা চামচ দিয়ে খেতে চেষ্টা করে। তাকে ধরলে আস্তে আস্তে হেঁটে বাথরুমেও যেতে পারে আজকাল। অর্কর উন্নতিতে শর্মিষ্ঠার সুমনের চোখে জল চলে আসে, যেন স্বস্তির শ্বাস ফেলে তারা। বেশ কিছুটা। পুজোর ছুটিতে বড় গিন্নির ছেলে অরিত্র কয়েকদিন হলো মুম্বাই থেকে এসেছে বাড়িতে। অরিত্র বেশ স্টাইলিশ, স্মার্ট, আর সাজগোজ কথাবার্তার মধ্যে আজকালকার জেনারেশনের মতো অত্যাধুনিকতার প্রকাশ যথেষ্ট। সারাদিন অর্কর সাথে দেখা করতে না এলেও সন্ধেবেলায় ঋতু এলেই ঋতুর টানে মেজ কাকিমার ঘরে সেও চলে আসে আড্ডা দিতে। শর্মিষ্ঠা অবাক, বিরক্ত হলেও কিছু বলতে পারে না। সেদিনও এসেছিল সে। শর্মিষ্ঠা ছেলের খাবার রেডি করে ছেলের সামনে টেবিলের ওপরে রেখে তিনজনকে বলল, তোরা তো সবাই এখানে আছিস, তাহলে কয়েকটা টুকটাক কেনাকাটা এ পাশের দোকান থেকে করে আনি। অরিত্র মুখ বেঁকিয়ে হেসে অতি উৎসাহের সঙ্গে বলল, আরে তুমি যাও কাকিমা, অর্কর কাছে আমি আর ঋতু তো আছি। ঋতু মাথা নেড়ে বলল, হ্যাঁ যাও কাকিমা, আমি আছি, আমি খাইয়ে দিচ্ছি, তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরো। শর্মিষ্ঠা নিশ্চিন্ত মনে বাজারে চলে গেল। শর্মিষ্ঠা যাবার পরে ঋতু গল্প শুরু করতে গেলেও অন্য দিনের মতো ঠিক যেন জমছিল না গল্প। কারণ অরিত্র তার পাশে বসে তার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে, যেটা ঋতুর মোটেই ভালো লাগছিল না। আর ইচ্ছে করে সোফাতে একদম ঋতুর গা ঘেঁষে বসে ঋতুর কাঁধে হাত দিচ্ছে বারবার। ঋতু বিরক্তভাবে প্রতিবার সরে যেতে যেতে শেষে সোফার শেষ প্রান্তে চলে গেলে অরিত্র মুখ বেঁকিয়ে হেসে হিস হিস করে কানের কাছে মুখ এনে বলল, প্লিজ কেন সরে যাচ্ছিস? ঋতু অসহায়ভাবে সামনে হুইল চেয়ারে বসা অর্কর দিকে তাকায়। অর্ক চোখ বন্ধ করে আছে। ভীষণ অপ্রস্তুতে পড়ে যায় ঋতু। অর্ককে একা ফেলে সে চলেও যেতে পারে না। ঋতু ভীষণ অস্বস্তি গলায় ডাকে, অর্কদা। অর্ক হালকা চোখ মেলে তাকায়, কিন্তু তার চোখের দৃষ্টিতে ঋতুর অস্বস্তি ধরা পড়ে না। অরিত্র হেসে ঋতুর হাতটা টেনে বলল, ওকে কেন ডাকছিস মিছিমিছি? তুই একটু আমার কাছে আয়। এই অ্যাবনর্মালটা কিচ্ছু বুঝবে না। ওর সাথে কি এত সময় কাটাস তুই? সময় কি করে কাটাতে হয় দেখ। বলেই মুহূর্তের মধ্যেই ঋতুকে চেপে জড়িয়ে ধরে। অনেক চেষ্টা করেও ঋতু ছাড়াতে পারে না নিজেকে অরিত্রর হাত থেকে। ধস্তাধস্তির সময় ঋতুর হাত লেগে সামনের টেবিলের ওপরে থাকা অর্কর খাবার ফ্লাক্স ঝনঝন শব্দে পড়ে যায় নিচে মেঝেতে। দোতলায় এই ঘরটা একদম এক প্রান্তে, বাড়ির অন্যরা খুব একটা এদিকে আসে না, ফলে আওয়াজ কারোর কানেও পৌঁছায় না। ঋতুর শত বাধা দেওয়ার সত্ত্বেও অরিত্র ততক্ষণে ঋতুকে কবজা করে মেঝেতে শুইয়ে ফেলেছে। ঋতু ছাড়ো আমায় বলে চিৎকার করে ওঠার সাথে সাথে অরিত্র হঠাৎ ব্যথায় জোরে চিৎকার করে ওঠে, নিজের কপালটাকে চেপে ধরে। গল গল করে রক্ত বেয়ে নামতে থাকে কপাল থেকে চোখের ওপরে। ঋতুকে ছেড়ে দিয়ে সামনে তাকিয়ে অরিত্র দেখে অর্ক কখন হুইল চেয়ার থেকে উঠে এসে
সামনে পড়ে থাকা জলের ফ্লাক্স দিয়ে সজোরে তার কপালে মেরে কপাল ফাটিয়ে টাল সামলাতে না পেরে নিজেও পড়ে গেছে সামনে। পড়ে গিয়ে গোঁ গোঁ করে শব্দ করছে সে। এই ফাঁকে ঋতু অরিত্রকে ঠেলে সরিয়ে উঠে পড়ে, তাড়াতাড়ি অর্ককে তুলতে যায়, কিন্তু একা পেরে ওঠে না। এমন সময় শর্মিষ্ঠা হন্তদন্ত হয়ে ঘরে ঢোকে। মেঝেতে ছেলেকে পড়ে থাকতে দেখে জোরে চিৎকার করে কেঁদে ওঠেছে। অরিত্র পরিস্থিতি জটিল বুঝে কপালটা চেপে ধরে কিছু না বলে শর্মিষ্ঠার পাশ কাটিয়ে ছুটে ঘর থেকে বেরিয়ে যায় মায়ের সাপোর্ট পাওয়ার উদ্দেশ্যে। দেখে ঋতু কেঁদে ওঠে। দুজনে মিলে অর্ককে ধরে তুলে হুইল চেয়ারে বসিয়ে দিতে গিয়ে দেখে মুখ থুবড়ে পড়ার জন্য অর্কর ঠোঁট কেটে গেছে। প্রচণ্ড উত্তেজনায় চোখ বড় হয়ে গিয়ে হাত ছুটতে ছুটতে তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছিল জোরে জোরে। শর্মিষ্ঠা তাড়াতাড়ি করে ছেলেকে শান্ত করে, ছেলেকে ওষুধ খাওয়ায়। এই ঘটনার কিছুক্ষণ পরে বড় গিন্নি দৌড়ে আসে অরিত্রকে নিয়ে। শর্মিষ্ঠার উদ্দেশ্যে বলে, মেজো, তোর ছেলের এত বড় সাহস, আমার ছেলেকে মারে? তোর নুলো ছেলের হাত যদি আজকে আমি ভেঙে না দিয়েছি। বলে এগিয়ে যায় অর্কর দিকে। দাঁড়াও বৌদি, বলে পিছন থেকে চেঁচিয়ে ওঠে সুমন। অফিস থেকে অন্যান্য দিনের তুলনায় আজ একটু তাড়াতাড়ি ফিরে এসেছে সে। দরজার দিকে তাকিয়ে সুমনকে দেখে তার উদ্দেশ্য করে বড় গিন্নি বলে ওঠে, কেন দাঁড়াবো কেন? আমার সুস্থ সবল ছেলের ওপর হিংসে তোদের সারা জীবনের, আমি জানি। তা বলে মাথা ফাটিয়ে দেবে? অরিত্র মায়ের পিছনে দাঁড়িয়ে ঋতুর দিকে তাকিয়ে হালকা ভুরু নাচিয়ে হাসে, কারণ সে ভালো করেই জানে ঋতু আসল ঘটনাটা সবার সামনে বলতে পারবে না। বড় গিন্নির চিৎকারে মেজ গিন্নির ঘরের সামনে বাড়ির অন্যান্য সবাই একে একে জড়ো হয় কৌতূহলবশত। কেউ কেউ বা মজা দেখতে বড় গিন্নিকে আবার বলে, ভাগ্যিস এমন নুলো, তাই অল্পের ওপর দিয়ে গেছে, নইলে আজ আমার ছেলেটাকে মেরেই ফেলতো। উপস্থিত সবাই সত্যিই অবাক হয়। অর্ক অরিত্রকে মেরেছে শুনে এটা কিভাবে সম্ভব একটা হুইল চেয়ারে বসে থাকা ছেলের পক্ষে? ওই মেয়েটা যত নষ্টের মূল, ওই পাগলাটাকে খেপিয়েছে আমার ছেলেকে মারার জন্য। ঋতুর দিকে আঙুল তুলে চিৎকার করে বলে ওঠে বড় গিন্নি। শর্মিষ্ঠাকে জড়িয়ে ধরে দুই দিকে মাথা নাড়িয়ে হতভম্ব ঋতু কেঁদে ফেলে। শর্মিষ্ঠা ঋতুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বিরক্ত হয়ে বলে ওঠে, সব না জেনে শুনে কেন কথা বলো বর্দি? ঋতুর দিকে ফিরে বড় গিন্নি মুখ বেঁকিয়ে বলে ওঠে, কি আর জানতে বাকি আছে শুনি? রোজই তো দেখি কি হয় ঘরের মধ্যে। শর্মিষ্ঠা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, কখনো আমার ছেলে অসুস্থ হলে ফিরেও দেখলে না, অথচ আমার ঘরে কে কখন এলো না এলো সেটুকু খবর 16 আনা রাখো দেখছি। বড় গিন্নি ভীষণ অবাক হবার ভান করে বলে, ও মা, ঘরে রোজ বাইরের মেয়ে ঢোকাস, কথা বলতে লজ্জা করে না তোর? তারপর ঋতুর দিকে ফিরে বলে, কি রে, ঘরের মধ্যে রোজ ফষ্টি নষ্টি করিস কি করে? আজ আমার ছেলে সেটা ধরে ফেলতেই মাথা ফাটিয়ে দিলি পাগলাটাকে উস্কিয়ে। ভেবেছিস পাগলা বলে আমি কিছু বলবো না? সুমন আর সহ্য করতে না পেরে নিজের অ্যান্ড্রয়েড ফোনটা সবার সামনে চালিয়ে দেয় রিভার্সে। আসলে কি ঘটেছিল একটু একটু করে সমস্তটাই ফুটে ওঠে তাতে। ছোটবেলা থেকেই ছেলের জন্য ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল সুমন। সেটা নিজের ফোনে কন্ট্যাক্ট করে রেখেছিল, যাতে অফিসে বসে কাজের ফাঁকে ফাঁকে নিজের ফোন থেকেই মাঝে মাঝেই ছেলে কী করছে সেটা খেয়াল রাখতে পারে। আর শর্মিষ্ঠাও সংসারের কাজ সারতে সারতে খেয়াল রাখে ছেলেকে। আজ সন্ধেবেলায় কাজের চাপ কম থাকায় মোবাইলটা চালিয়ে এই কাণ্ড দেখে কি সর্বনাশ হতে যাচ্ছে বুঝতে পেরেই সে শর্মিষ্ঠাকে ফোনে জানিয়েই অফিস থেকে বেরিয়ে পড়ে। উপস্থিত সবার সামনে পরিষ্কার হয়ে যায় সব। বড় গিন্নির মুখ ছোট হয়ে আসে, তবুও নিজের সাপোর্টে কিছু বলতে গিয়েও অরিত্রকে তার পাশ থেকে দূর ঘরের কোথাও দেখতে না পেয়ে চুপ করে যান। সুমন অর্কর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হালকা হেসে বলে, বৌদি, তোমার কথা মতো তোমার ছেলে পাগলা হাওয়া, কিন্তু আজ এই পাগলা নুলো হাওয়া ছেলেটার বাবা হয়ে ভীষণ গর্ব হচ্ছে আমার। ভাগ্যিস আমার ছেলেটা তোমার ছেলের মতো নর্মাল নয়, ভাগ্যিস আমার ছেলেটা অ্যাবনর্মাল।
আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে পাশে